এখানে আসলে যে কারণে আসা, যেই টান থেকে মানে আসলে ছুটে আসা, এটা বলাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে মনে হচ্ছে। 2024 সালের ছাত্র জনতার এই অভ্যুত্থানের পরে পুরো দেশের মানুষের কাছে বেশ কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা সবাই আমাদের জায়গা থেকে এটা বিশ্বাস করে ওই 3, 4, 5 তারিখে রাজপথে নেমেছিলাম যে বিগত 16 বছর ধরে এই দেশে যা হয়েছে বা হচ্ছে, মানুষ এটার উপরে চূড়ান্ত মাত্রায় ক্ষুব্ধ ছিল এবং মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ আসলে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিল। সেই জায়গায় এই যে প্রায় 2000-এর বেশি মানুষ জীবন দিল, 1.5 লক্ষ মানুষ তার রক্ত দিল, এর পরবর্তীতে এই যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আসলে নতুন যে আমরা একটি রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, নতুন রাজনীতি কেমন হবে সেটা নিয়ে চিন্তা করছি, বারবার প্রশ্ন করছি। এই চিন্তার উত্তর বাংলাদেশের, ভারতীয় উপমহাদেশের যে কয়েকজন রাজনীতিবিদের ইতিহাস ঘাটলে, জীবনী ঘাটলে পাওয়া যায়, তার মধ্যে অন্যতম এবং প্রথম সারির একজন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জীবনী থেকে আমাদের এই শিক্ষাগুলো পুরো বাংলাদেশের মানুষকে নিতে হবে এবং এখান থেকেই আমাদের আগামীর রাজনীতির যে মডেল আমরা চিন্তা করছি তার অনেকটাই আমরা নিতে পারি। সেই জায়গায় 4 থেকে 5টি পয়েন্টে তার জীবনী থেকে আজকে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে বাংলাদেশ অবশ্যই একটি অসাম্প্রদায়িক দেশ আমরা চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একজন ধার্মিক মানুষ ছিলেন, কিন্তু এই মাওলানার কথাই যদি আমরা বলি, এই মানুষটি সবচেয়ে বেশি মর্যাদা পেয়েছেন অন্যান্য ধর্মের মানুষদের কাছে। আপনি যদি দেখেন এই মাওলানা উপাধিটি কারা দিয়েছিল, এই মাওলানা উপাধি দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী ভাইরা। আপনি যদি সেই জায়গায় লক্ষ্য করেন, এই যে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার ক্ষেত্রে যদি চিন্তা করেন, তিনি একটি কথা বলেছিলেন তার জায়গা থেকে, সেটি হচ্ছে যখন জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব নিয়ে কথা বলছিল তখন তিনি এই দ্বিজাতি তত্ত্বের বিপক্ষে ছিলেন। হিন্দু এবং মুসলিম এই দুটি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা হবে, তিনি এটির পক্ষে ছিলেন না। তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন। কেন পক্ষে ছিলেন না? তিনি মনে করতেন যে এই ভাগটা হতে পারে বাঙালি জাতিরাষ্ট্রের ভিত্তিতে, এবং তিনি এটি মনে করতেন তার জায়গা থেকে যে পূর্ব বাংলা থেকে যদি হিন্দুরা চলে যায় তাহলে আমাদের যে বাঙালি কালচার সেটি নষ্ট হয়ে যাবে। একজন মুসলিম ধার্মিক মানুষ হয়েও তিনি বিশ্বাস করতেন একটি রাষ্ট্র বা দেশের ক্ষেত্রে এই যে কালচার, এই কালচার শুধু একটি ধর্মের কালচার নয়, এই কালচার একটি অসাম্প্রদায়িক সকল ধর্মের সমন্বয় কালচার। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন হিন্দু মুসলিম এই দাঙ্গাগুলো হতো তখন মুসলিমদেরকে তিনি এভাবে শাসাতেন যে তুমি জানো না আজকে থেকে 4-5 পুরুষ আগে তোমার পূর্বপুরুষ কোন ধর্মের ছিল, তোমার পূর্বপুরুষ ইরান থেকে এসেছে নাকি মধ্যপ্রাচ্য থেকে এসেছে নাকি মেসোপটেমিয়ার কোনো জনপদ থেকে এসেছে, সেই জায়গায় তুমি ধর্মের ভিত্তিতে কিভাবে আরেকজনের উপর অত্যাচার করো। এই কথাগুলো তিনি তখন ওই আমার নিজের ধর্মের, মুসলমান ধর্মের ভাইদেরকে বলতেন। এভাবে তিনি একজন মুসলমান ধার্মিক মানুষ হয়েও অসাম্প্রদায়িকতা বজায় রেখেছিলেন। আমরা যদি আরেকটু লক্ষ্য করি তার জায়গাটিতে, তিনি যখন এই রাজনীতির পথ পরিক্রমায় আসেন তখন তিনি তার রাজনৈতিক আইডল হিসেবে যেই মানুষটিকে নিয়েছিলেন এবং যেই মানুষটি তার রাজনৈতিক এই জীবনে সবচেয়ে বেশি প্রভাব রেখেছিল, সেই মানুষটি একজন হিন্দু ছিল এবং সেই মানুষটি হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কেন জানি এখন মাঝে মাঝে দেশ, ধর্ম এই বিষয়গুলোকে একসাথে মিলিয়ে ফেলে দেশের ভিতরে একটি বিভাজন সৃষ্টি করার চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে এটাই যে আমরা যদি ধর্মকেও ঠিক করে ধারণ করি তাহলে আমাদের মাঝে এই ধর্মগুলো সৃষ্টি, বিভাজনগুলো সৃষ্টি হয় না। আবার আরেকটি জিনিস যদি লক্ষ্য করেন, আমাদের বর্তমান বাংলাদেশে বা বর্তমান সময়ে রাজনীতিবিদ যাদেরকে আমরা নেতা মনে করি তাদের সাথে যারা সাধারণ মানুষ, তাদের একটি বিশাল দূরত্ব রয়েছে। আপনি তাদের পোশাকেই দেখতে পাবেন যে তারা একজন নেতা হয়ে গিয়েছে আরেকজন সাধারণ মানুষ। অথচ এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যেদিন আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মাওলানা আজাদ সোবহানি বলেন, আগে কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাঞ্জাবি পায়জামা পরতেন। তিনি যখন তাকে একদিন বললেন যে যাদের নেতৃত্ব দিবা তাদের পোশাকটাই যদি তুমি পরিধান না করতে পারো, তাদের পোশাকের যদি মর্যাদা তুমি না দিতে পারো, তাহলে কিভাবে তুমি তাদের নেতা হবা। তখনই তিনি তার ওই পায়জামা পরাটিকে বাদ দিয়ে জনমানুষকে ধারণ করার জন্য লুঙ্গি পরা শুরু করলেন। আমাদের নেতাদের ওইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে।
আমরা নেতারা এখন সাধারণ মানুষ থেকে নিজেদেরকে আলাদা করতে চাই, নেতা হিসেবে প্রদর্শন করতে চাই। কিন্তু এই জায়গায় আমরা এই শিক্ষাটি নিতে পারি, আমরা যদি জনমানুষের নেতা হয়ে উঠতে চাই, একটা পোশাকের মাধ্যমেও আমরা তাদের কাতারে যেতে পারি। যে শিক্ষাটি আমাদেরকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দিয়েছিলেন। আরও বেশ কিছু বিষয় রয়েছে তার জীবনী, যদি আমরা একটু ঘাঁটি আমরা দেখতে পাবো। তিনি যেমন সেই গুরুত্বপূর্ণ সময় জটিল রাজনৈতিক সমাধানগুলো দিতেন, তিনি একই সাথে হাঁস মুরগি গরু ছাগলও পালন করতেন। আমরা বর্তমানে যারা রাজনীতিবিদ একবার হয়ে উঠি, একটা এমপি আসন পাই, একটা মন্ত্রীর গাড়ি পাই, আমরা আর এসি রুম থেকে বের হতে চাই না, মানুষের মাঝে মাঠে ঘাটে চষে বেড়াতে চাই না। কিন্তু তিনি যখন ওই লক্ষ লক্ষ মানুষের সামনে একটা মঞ্চে একটা লুঙ্গি আর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে যেতেন, সেই মানুষটি আবার কুড়ে ঘরে থাকতেন। এই জায়গা থেকে বর্তমান রাজনীতিবিদদের জীবন ধারণ কেমন হওয়া উচিত, মানুষের সাথে কিভাবে মেশা উচিত, এই শিক্ষাটি আমরা তার জীবনী থেকে নিতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি আমরা বর্তমানের সাথে সম্পৃক্ত করতে পারি, তিনি তার পুরো জীবনে ওই যে সামন্তবাদ, জমিদারি প্রথা, এগুলোর বিরুদ্ধে ছিলেন। আপনাদের মনে হতে পারে যে এখন তো সামন্তবাদ নেই, জমিদারি প্রথা নেই, আছে, অন্য ফর্মে আছে। এই ফর্মগুলো হচ্ছে ব্যবসায়িক কায়দায় তারা এখন সিন্ডিকেট করে সামন্তবাদ কায়েম করেছে পুরো বাংলাদেশে। তারা তাদের জায়গা থেকে ওই সংসদটাকে সামন্তবাদের আরেকটি আখড়া বানিয়েছে। বর্তমান সময়ে যারা রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদগুলো তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থকে সামনে রেখে, জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে পিছনে রেখে ওই সংসদে গিয়ে আসনটিতে বসে শুধুমাত্র নিজের ব্যবসায়িক সিকিউরিটির জন্য, নিজের সকল অপকর্মের সিকিউরিটির জন্য। সেই জায়গায় আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর থেকে এই শিক্ষাটি নিতে পারি যে কিভাবে আমরা অভ্যুত্থানটি দেখিয়েছি, কিন্তু আগামীতেও যদি এমন পরিস্থিতি তৈরি হয়, আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে নতুন ফর্মের সামন্তবাদ এবং জমিদার প্রথার বিরুদ্ধে দাঁড়াতে পারি, সেটি আমাদের ভাসানী আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, যখন ওই কংগ্রেসে ভারতের পূর্ণ স্বাধীনতা হবে নাকি ডিলিংস হবে, এই প্রশ্নটি হয়, তখন তরুণ রাজনীতিবিদরা ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে ছিলেন। আর ওই যারা আমাদের প্রবীণ রাজনীতিবিদ, তাদের তো খুব স্বাভাবিকভাবেই তারা তাদের জায়গা থেকে বলে, আমার জীবনের খুব বেশি আর পাওয়ার নাই, এখন একটু ভালো মতো বাঁচতে চাই। কিন্তু এই উদ্দেশ্য যখন আমার মাথায় সেট হয়ে যায়, তখন দেশের জন্য নতুন কিছু করার জন্য যে সংগ্রাম বা ফাইট দেওয়ার মানসিকতা, সেটি আর থাকে না। ওই সময়ে মাওলানা ভাসানী তার জায়গা থেকে তরুণদের পক্ষ নিয়েছিলেন এবং ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষ নিয়েছিলেন। ঠিক যেমনভাবে এই সময়টিতে তরুণদের মাঝে এবং প্রবীণদের মাঝে আমরা একটা ছোটোখাটো বিভাজন দেখতে পাই। প্রবীণরা বলে যে তরুণরা যদি প্রবীণদেরকে রেখে চলে যায়, দেশের ভবিষ্যৎ নাকি ভালো হবে না। কিন্তু কেন আমাদের প্রবীণরা এই জিনিসটি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে না যে যখন একজন প্রবীণ হয়ে যায়, যখন একজন সন্তান ধীরে ধীরে বাবা হয়ে যায়, শেষ বয়সে গিয়ে সন্তানের কাঁধে ভর দিয়েই তাকে সামনে এগিয়ে যেতে হয়। সেই জায়গা থেকে আমরা আমাদের এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে এই শিক্ষাগুলো সহ আরও অসংখ্য শিক্ষা নিতে পারি, যেই শিক্ষাগুলো আমাদের বর্তমান বাংলাদেশের, ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির যে ধরন, সেটি নির্ধারণ করবে এবং নেতাদের সাথে জনগণের যে পার্থক্য, যে একটি বিভেদ, সেই বিভেদের যে দেয়াল, সেই দেয়ালটি ঘুচাবে। এবং সবশেষে মাওলানাকে নিয়ে, আমাদের লাল মাওলানাকে নিয়ে একটি কথাই বলতে চাই যে ওই মুহূর্তে ওই শাসক এবং শোষকদের বিরুদ্ধে গিয়ে নিজের গার্ড শো করে, বোল্ডনেস শো করে, যেভাবে একজন বলেছিল যে পিণ্ডির জিঞ্জির থেকে মুক্ত হয়েছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়, এই কথাটি বলার গার্ডস আমরা 24-এর অভ্যুত্থানে দেখিয়েছি। এই কথাটি যেন আগামীতেও আমরা বলতে পারি, সেটি আমাদের হৃদয়ে একদম স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে। আমরা আমাদের জীবনের প্রত্যেকটি জায়গায় ঠিক এভাবেই আমাদের মাওলানাকে, আমাদের লাল মাওলানাকে আমাদের আগামীর বাংলাদেশের অন্যতম একজন আইকন হিসেবে রেখে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।